ভারতের সাহায্য ছাড়া কি বাংলাদেশ চলতে পারবে? চীন পাকিস্তান বাংলাদেশকে কি সেটা দিতে পারবে যেটা ভারত দিচ্ছে? কেন চিন্ময় প্রভুকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে? বন্ধ দরজার পিছনে আসলে কি ঘটেছিল? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কি কোনো বড় চক্রান্তের অংশ? বাংলাদেশে হিন্দু কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টায় কি কোনো অশুভ শক্তি কাজ করছে? নমস্কার বন্ধুরা, আমার গল্পবাজারে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমরা ষড়যন্ত্রের পিছনে কারা আছে আর তাদের লুকানো এজেন্ডা কি তা প্রকাশ করব। চলুন শুরু করা যাক। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের বাংলাদেশ শাখার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অক্টোবরে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের একটি সমাবেশ, যেখানে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে একটি গেরুয়া পতাকা উত্তোলন করে বলে অভিযোগ করা হয়। এই পতাকা হিন্দু ধর্মের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এই ঘটনার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, তাই এটাকে অভিযোগই বলছি। এই ঘটনায় বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, যার ফলস্বরূপ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এনার গ্রেপ্তার নিয়েও অনেক হিংসা ঘটে বাংলাদেশে। এনার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানায়, কোর্টের সামনে বিক্ষোভ করে। পুলিশের এই বিক্ষোভ 2-3 ঘন্টা লাগে কন্ট্রোলে আনতে। এই প্রতিবাদ যথেষ্ট হিংসাত্মক ছিল। চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু প্রিজন ভ্যান থেকে বারবার সবাইকে সংযত হবার জন্য অনুরোধ করছিলেন। এই বিক্ষোভের মধ্যে উকিল সাইফুল ইসলামের প্রাণ চলে যায়, যেটা খুবই একটা দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঘটনা নিয়ে ইন্ডিয়ান মিডিয়া পলিটিক্স করতে থাকে। তারা ভুলভাবে প্রচার করতে থাকে। তারা প্রচার করে সাইফুল ইসলাম হলো চিন্ময় কৃষ্ণ দাসের ব্যক্তিগত আইনজীবী, তাই তাকে হত্যা করা হয়েছে। এই খবর বাংলাদেশের লোকজন দেখে, তখন তাদের মধ্যে ভারতের প্রতি রাগ সৃষ্টি হয়। দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রমশ বাড়তেই থাকে। এই ভুল বোঝাবুঝি তৈরি করার পিছনে কাদের মাথা আছে তা ক্রমশ আলোচনা করব। এবার আসি ঘটনাটিকে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর কাজে ব্যবহার করা হয়েছে সেই প্রসঙ্গে। সাধারণ একজন বিএনপি কর্মী ফিরোজ খান কেস করেন ইসকনকে বাংলাদেশে ব্যান করে দেওয়ার জন্য। এমনকি কোর্টে লয়ার একটা খবরের কাগজের আর্টিকেলকে প্রমাণ হিসেবে পেশ করে। জাজের কাছে আবেদন করে ইসকনকে ব্যান করে দিতে হবে। যে আর্টিকেলে ইসকনের কার্যাবলী সম্পর্কে সন্দেহজনক কিছু লেখা ছিল। লয়ার কোনো সত্য প্রমাণ, তথ্য, ভিডিও ফুটেজ কিছুই জাজের কাছে প্রেজেন্ট করেনি। এই আর্টিকেলের ভিত্তিতেই ইসকনকে ব্যান করে দেওয়ার আবেদন করা হয়। এই সামান্য ঘটনার জন্য ইসকনকে ব্যান করে দেওয়ার কথা বলা হয়। ইসকন সাধারণ মানুষের সেবা করে, বিনামূল্যে চিকিৎসা প্রদান করে, বিনামূল্যে খাবার দেয় আর শ্রীকৃষ্ণের কথা প্রচার করে। এটা জামাতের মতো কোনো জঙ্গি সংগঠন নয়, কিন্তু তাও ইসকনকে ব্যান করে দেওয়ার দাবি ওঠে। কিন্তু এই দুর্বল কেসকে জাজ সঙ্গে সঙ্গে ডিসমিস করে দিতে পারত, কিন্তু তিনি তা করলেন না। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি বলেন, আমরা এখনই ব্যান করছি না ইসকনকে, সরকারের পদক্ষেপের জন্য আমরা ওয়েট করছি। এবার জানা যাক বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সরকার কি করলো। বাংলাদেশের দুর্বল সরকার এই কেস এবং এই কেসকে কেন্দ্র করে চলা অরাজকতাকে আটকানোর কোনো চেষ্টাই করলো না। তারাও ঘটনাকে ধোঁয়া দেওয়া শুরু করলো। চোখের সামনে হিন্দুদের ঘর বাড়ি জ্বলছে, তাদের মন্দির ধ্বংস করা হচ্ছে, সেটা সরকার পুলিশ চুপচাপ দেখছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বহুদিন ধরে চলছে। হাসিনা সরকারের আমলে এই নির্যাতন অনেকটা কন্ট্রোলে ছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস সেই পথে হাঁটছেন না। ওনার আমলে অবস্থার অনেক অবনতি ঘটেছে। এবারের দুর্গাপুজোতে 30,000 পুজো মণ্ডপে প্রায় 80,000 পুলিশ দেওয়া হয়েছিল। এখান থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। কিছুদিন আগে পর্যন্ত ইউনূস সরকার চেষ্টা করেছিল পরিস্থিতি কন্ট্রোল করার, কিন্তু এখন কোনো এক ষড়যন্ত্র বলে পরিস্থিতি পুরো উল্টে গেছে। আজ থেকে কয়েক মাস আগে বাংলাদেশে এক গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক ছিল না, এটা একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল। 15 বছর হাসিনা সরকারের অত্যাচারের বিরুদ্ধে অভ্যুত্থান ছিল এটা। হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% কোটা সিস্টেম সিভিল সার্ভিসে চালু করতে চেয়েছিলেন। এর পিছনে হাসিনা সরকারের উদ্দেশ্য ছিল নিজেদের লোকেদের সরকারি ইম্পর্টেন্ট পজিশনে অ্যাপয়েন্ট করা এবং নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। এই আন্দোলনের জন্য হাসিনা সরকারের 15 বছরে স্বৈরাচারী শাসনের অবসান হয় ঠিকই, কিন্তু আস্তে আস্তে
কিছু এমন খবর আসতে থাকে যা এই আন্দোলনের সঙ্গে জামাত নামক এক ইসলামিক এক্সট্রিমিস্ট গোষ্ঠীর নাম জড়িয়ে দেয়, যা চিন্তাজনক। কিছু ইসলামিক গোষ্ঠী যারা পাকিস্তান ও চীনের মদতপুষ্ট, তারা এই আন্দোলনকে সাম্প্রদায়িক রং দিয়েছিল, যার জন্য এই আন্দোলনের সময় হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হয়। এই আন্দোলন হিংসাত্মকভাবে ছড়িয়েছিল, কিন্তু তখন কোনো সরকার ক্ষমতায় ছিল না, তাই সংখ্যালঘুদের রক্ষা কেউ করেনি। কিন্তু এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার কি করছে? তারা কেন হিন্দুদের রক্ষা না করে উল্টে এই হিন্দু মুসলিম দ্বন্দ্বকে ধোঁয়া দিচ্ছে? কেন? এর পিছনে লুকিয়ে ইউনূস সরকার নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে। আন্দোলনের পর যা যা প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, তার একটাও পূরণ করেনি। সরকারের না পূরণ করা প্রতিশ্রুতি অনেক রয়েছে, যেমন সরকার কবে নিজেদের কনস্টিটিউশনকে পরিবর্তন করবে, কবে কোটা সিস্টেম পুরো উঠবে, কবে হাসিনা সরকার কনস্টিটিউশনকে নিজেদের মতো ব্যবহার করে যা যা পরিবর্তন করেছিল তা কবে ঠিক হবে? কোনো উত্তর নেই। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বস্ত্র উৎপাদক দেশ। এত সুন্দর উন্নয়নশীল অর্থনীতি ভেঙে পড়েছে। বিদেশি কোম্পানি এই অশান্ত পরিবেশের জন্য বাংলাদেশের বস্ত্র কোম্পানিগুলোর অর্ডার ক্যান্সেল করছে। সরকার কি করছে এদের জন্য? দৈনন্দিন জিনিসের দাম এত বাড়ছে, তার দাম সরকার কেন কন্ট্রোল করছে না? বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাইয়ের বেশিরভাগটাই ভারত ও অন্যান্য দেশ থেকে সাপ্লাই হয়। ইউনূস সরকার এত তাড়াতাড়ি এই অবস্থার পরিবর্তন করবে না সেটা মানছি, কিন্তু তারা কি কিছু ভবিষ্যতের জন্য রোডম্যাপ করেছে? না, করেনি। হাসিনা সরকারের পতনের পর বড় বড় ব্যাংকের মালিক, যারা $17 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পালিয়েছে, দেশের সেই টাকা কিভাবে আর কবে ফিরিয়ে আনবে ইউনূস সরকার? কবে বাংলাদেশের আর্থিক উন্নয়ন ঘটবে? কবে বেকার যুবক যুবতীরা চাকরি পাবে? সবথেকে বড় সমস্যা হলো ইউনূস সরকার সাধারণ মানুষের ভোট দ্বারা নির্বাচিত নয়। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। কবে বাংলাদেশে আবার সাধারণ নির্বাচন হবে? এই সব গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে এখন বাংলাদেশ সরকার ছুটছে ইস্কনের পিছনে। এটাই কি একমাত্র কাজ পড়ে রয়েছে বাংলাদেশের কাছে? নাকি আসল সমস্যা নিয়ে যাতে মানুষ না ভাবে, তাই হিন্দু মুসলিমের দ্বন্দ্বকে হাতিয়ার করে মানুষের চোখে ধুলো দিতে চাইছে? এই একই অস্ত্র কিন্তু ব্যবহার করেছিল ব্রিটিশরা, যখন তারা বাংলার মানুষের বুদ্ধিকে ভয় পেয়েছিল। তাই তারা বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল। সেই একই অস্ত্র কিন্তু আবারও ব্যবহার হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা কি করে হচ্ছে? তারা ভাবছে কি করে এই পরিস্থিতিতে পাকিস্তান, চীন তাদের সাহায্য করবে? আপনারা কি ভুলে গেছেন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? ভাষা একটা অনুঘটক ছিল মাত্র। আসলে পশ্চিম পাকিস্তান ভয় পেয়েছিল পূর্ব পাকিস্তান, যা এখন বাংলাদেশ নামে পরিচিত, তার উন্নত অর্থনীতিকে। পাকিস্তান এত উন্নত সুজলা সুফলা ছিল না যতটা বাংলাদেশ ছিল। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অর্থ নিয়ে সমস্ত পরিকাঠামো উন্নয়ন পশ্চিম পাকিস্তানে করছিল। এমনকি যখন ভোটে পূর্ব পাকিস্তান জিতল, তখন বাংলার কোনো নেতাকে, প্রধানমন্ত্রী তো দূরস্থান, কোনো নেতাকেই কোনো মন্ত্রিত্ব দেয়নি। আর বাংলার মা বোনেদের ওপর করা ধর্ষণের কথা তো সবারই জানা। বুঝতে পারছেন তো পাকিস্তান কিভাবে আপনাদের ধ্বংস করবে? ওরা নিজেরাই খেতে পায় না, বাংলাদেশকে কি খেতে দেবে? আর চীন, সে গরিব দেশকে ঋণের ফাঁদে ফাঁসিয়ে দখল করে, সে কথা তো সারা পৃথিবী জানে। উদাহরণ হিসাবে মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরও অনেক আফ্রিকান দেশ রয়েছে। চীন স্বার্থ ছাড়া কোনো দেশকে সাহায্য করেনি। ভারতের অংশ একসময় বাংলাদেশ ছিল। ভারত এখনও অনেক অনেক সাহায্য করছে বাংলাদেশকে, সে চিকিৎসা হোক বা বিদ্যুৎ সরবরাহ, খাদ্য সরবরাহ হোক বা বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য কটন সাপ্লাই। এটা প্রমাণ চাইলেই গুগলে পেয়ে যাবেন। কোনো ধর্মীয় নেতা দ্বারা পরিচালিত হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের ভালো নিজেরা বুঝুন। বেশি দেরি করলে আর আপনাদের হাতে কোনো কন্ট্রোল থাকবে না। আপনারাও সেকেন্ড পাকিস্তান বা সেকেন্ড আফগানিস্তান হয়ে যাবেন। না পেটে থাকবে খাবার, না থাকবে স্বাধীনতা। ধন্যবাদ বন্ধুরা, গল্পবাজারকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।